আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। ইতোমধ্যেই আমরা আমাদের ইংরেজি বই থেকে প্রথম দুইটি ইউনিট বা প্রথম দুইটি অধ্যায় শেষ করেছি। প্রতিটি ইউনিটই আমি তোমাদেরকে বাংলায় অর্থসহ বুঝিয়ে দিয়েছি। প্রতিটি ইউনিটে যে সকল অ্যাক্টিভিটি বা প্রশ্নগুলো ছিল সেগুলো আমি তোমাদেরকে বাংলায় অর্থসহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ইউনিট 3, যার নাম হচ্ছে বি কুইট প্লিজ। তো এই ইউনিটে যেই সকল অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলো আমরা জানবো। আমি চেষ্টা করব তোমাদেরকে বাংলায় অর্থসহ সবগুলোর সমাধান করে বুঝিয়ে দিতে। প্রথম যে কাজ সেটি হচ্ছে 1.1, যেখানে আমাদেরকে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং কনভারসেশন অ্যান্ড অ্যাক্ট ইট আউট। আমাদেরকে এখানে একটি কনভারসেশন বা ডায়লগ দেওয়া রয়েছে, সংলাপ দেওয়া রয়েছে, যেটি দুজন বন্ধুর মধ্যে সংঘটিত হচ্ছে। এই দুজন বন্ধুর মধ্যে একজনের নাম ইরহান এবং আরেকজনের নাম রায়ান। তো তারা কি নিয়ে কথা বলছে চলো আমরা দেখে নিচ্ছি। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম ক্লাস 5-এর ইংলিশ ফর টুডে চ্যাপ্টার ওয়াইজ সলিউশন ইউনিট 3, যার নাম হচ্ছে বি কুইট প্লিজ। দেখো, এটি হচ্ছে আমাদের যে অ্যাক্টিভিটিস তার ডেসক্রিপশন। এখানে আমাদেরকে শুরুতে বলা হয়েছে এরহান হ্যাজ কাম টু প্লে অ্যাট রায়ানস হোম। এরহান রায়ানের বাড়িতে এসেছে খেলার জন্য। রায়ানস লিটল সিস্টার ইজ স্লিপিং ইন দ্য নেক্সট রুম। রায়ানের ছোট বোন, লিটল সিস্টার ছোট বোন, ইজ স্লিপিং। স্লিপিং মানে হচ্ছে ঘুমাচ্ছে, স্লিপ ঘুমানো, স্লিপিং ঘুমাচ্ছে। ইন দ্য নেক্সট রুম মানে পাশের রুমে বা পাশের কক্ষেই রায়ানের ছোট বোন ঘুমাচ্ছে। তো ঠিক এই অবস্থায় তাদের মধ্যে একটা কনভারসেশন হলো বা কথা হলো। ইরহান সে বলছে লাউডলি মানে জোরে চিৎকার করে বলছে, হ্যালো রায়ান, আর ইউ দেয়ার? রায়ান, তুমি কি এখানে আছো? দেখো, ইরহান সে জোরে চিৎকার করে রায়ানকে বলছে যে তুমি কি এখানে আছো? তখন রায়ান সে বলল, ইরহান বি কুইট প্লিজ। ইরহান, দয়া করে আস্তে কথা বলো। দেখো, কুইট কুইট মানে হচ্ছে নীরবতা বা আস্তে। তো সে বলছে যে আস্তে কথা বলো বা নীরব হও বা নীরব হও। মাই লিটল সিস্টার ইজ স্লিপিং। আমার ছোট বোন ঘুমোচ্ছে। ইরহান বলছে, ও সরি, আই ডিডেন্ট মিন টু বি লাউড। আমি জোরে কথা বলতে চাইনি। লেটস প্লে ক্যারম। লেটস প্লে ক্যারম। চলো আমরা ক্যারম খেলি। শিক্ষার্থীরা, তোমরা ক্যারম বোর্ড খেলেছ, তো সেই খেলাটিকে এখানে বলা হয়েছে যে চলো আমরা ক্যারম খেলি। তখন রায়ান বলেছে, ওকে বাট স্পিক ইন এ লো ভয়েস। ঠিক আছে, কিন্তু একটু আস্তে আস্তে কথা বলবে। স্পিক মানে হচ্ছে কথা বলা, আর লো ভয়েস, লো ভয়েস মানে হচ্ছে আস্তে আস্তে কথা বলা। ডোন্ট বি নয়েজি। ডোন্ট বি নয়েজি তাকে বলা হয়েছে যে গন্ডগোল করবে না। নয়েজি মানে হচ্ছে কি? নয়েজ মানে হচ্ছে হইচই করা। তো এখানে বোঝানো হয়েছে যে তুমি দয়া করে হইচই করবে না বা গন্ডগোল করবে না। তখন ইরহান সে বলছে, গট ইট, আমি বুঝতে পেরেছি। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজ, আই এম থার্স্টি। তখন সে বলছে, দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও। দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজ, আমাকে এক গ্লাস পানি দাও। আই এম থার্স্টি, আমি তৃষ্ণার্ত। দেখো, থার্স্টি উচ্চারণগুলো খেয়াল করো। থার্স্টি শব্দের অর্থ তৃষ্ণার্ত বা পিপাসার্ত, আমাকে এক গ্লাস পানি দাও। তখন রায়ান সে বলছে, শিওর, নিশ্চয়ই। তখন কি হলো? রায়ান লিভস অ্যান্ড রিটার্ন উইথ এ গ্লাস অফ ওয়াটার। তখন রায়ান সে রুমটা ছেড়ে বের হলো এবং ফিরে আসলো। দেখো, লিভস অ্যান্ড রিটার্ন, লিভস মানে যাওয়া আর রিটার্ন মানে ফিরে আসা। উইথ এ গ্লাস অফ ওয়াটার, সে এক গ্লাস পানি নিয়ে আবার ফিরে আসলো। হেয়ার ইউ গো, এই নাও, এই হচ্ছে তোমার পানি। ড্রিঙ্ক স্লোলি, দেখো বলা হয়েছে ড্রিঙ্ক স্লোলি। ড্রিঙ্ক মানে কি? ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা, আর স্লোলি ধীরে ধীরে, ধীরে ধীরে পানিটা পান করো।
তখন ইরহান বলছে, থ্যাঙ্কস, ধন্যবাদ। দ্য ওয়াটার ইজ এ বিট কোল্ড। পানিটা কিছুটা ঠান্ডা। আই প্রিফার ওয়ার্ম ওয়াটার। আমি কিছুটা উষ্ণ পানি বা গরম পানি পছন্দ করি। প্রিফার, প্রিফার মানে হচ্ছে পছন্দ করা। ওয়ার্ম, ওয়ার্ম মানে উষ্ণ। শিক্ষার্থীরা, আমরা উষ্ণ এবং গরম এই দুটির মধ্যে পার্থক্য আমরা বোঝার চেষ্টা করব। এখানে ওয়ার্ম বলতে বোঝানো হয়েছে উষ্ণ পানি, অর্থাৎ যেই পানিটা কিছুটা গরম, মানে হালকা গরম, মুখে নেওয়া যায় এরকম কুসুম গরম যেটাকে আমরা বলি, সেটাকে ইংরেজিতে বলা হয় ওয়ার্ম ওয়াটার। আর হট ওয়াটার মানে হচ্ছে গরম, যেটা অনেক গরম, যেমন চা যেরকম আমরা খেয়ে থাকি সেরকম। তো এখানে কিন্তু সে ধরনের পানির কথা বলা হয়নি। উষ্ণ ওয়াটার, উষ্ণ পানি বা হালকা গরমের কথা বলা হয়েছে, যার জন্য এখানে ওয়ার্ম শব্দটা ব্যবহার করা হয়েছে। ওয়ার্ম শব্দের অর্থ উষ্ণ। তো সে বলছে আমি কিছুটা উষ্ণ বা হালকা গরম পানি পছন্দ করি। রায়ান বলছে, মিটু, আমিও এমনটাই পছন্দ করি। নাও গেট দ্য ক্যারম বোর্ড। এবার চলো ক্যারম বোর্ডটা আমরা বের করি। ইটস নিয়ার দ্য বুক শেলফ, নট দ্যাট ফার। সে বলছে ইটস নিয়ার দ্য বুক শেলফ, এটা এই বইয়ের তাকের কাছেই। নট দ্যাট ফার, এটা খুব একটা দূরে নয়। ইরহান বলছে, আই ক্যান সি ইট, আমি এটা দেখতে পাচ্ছি না। ইটস ডার্ক হিয়ার, এখানে অন্ধকার। দেখো, ডার্ক মানে হচ্ছে অন্ধকার, এখানে অন্ধকার। তখন রায়ান বলছে, ও আই সি, আমি বুঝতে পেরেছি। লেট মি টার্ন দ্য লাইট অন, আমাকে লাইট অন করতে দাও বা লাইট জ্বালাতে দাও। তখন তখন ইরহান বলছে, ফাউন্ড ইট, এটা খুঁজে পেয়েছি। ও নো, দ্য বোর্ড লুকস ডার্টি, এই বোর্ডটাকে খুবই ডার্টি দেখাচ্ছে বা নোংরা দেখাচ্ছে। সে বলছে দ্য বোর্ড লুকস ডার্টি, বোর্ডটাকে খুবই নোংরা দেখাচ্ছে। তখন রায়ান বলছে, লেটস ক্লিন ইট, চলো আমরা এটাকে ক্লিন করি বা পরিষ্কার করি। তখন ইরহান বলছে, ডান, হয়ে গেছে। DONE, ডান মানে কোনো কিছু হয়ে যাওয়া, তো হয়ে গেছে। লেটস প্লে, চলো খেলা করি। ইউ গো ফার্স্ট, তুমি প্রথমে শুরু করো। তখন রায়ান বলছে যে থ্যাঙ্কস, বাট রিমেম্বার, কিন্তু এটা মনে রেখো, ডোন্ট টক লাউডলি, জোরে কথা বলবে না। রিমেম্বার মানে হচ্ছে মনে করা বা স্মরণ করা। তো তুমি এটা মনে করবে বা মনে রাখবে যে জোরে কথা বলা যাবে না। তখন ইরহান বলছে যে ওকে, আই উইল বি কুইট, আমি নীরব থাকবো, আমি নীরব থাকবো বা আমি ধীরে ধীরে কথা বলবো। তো শিক্ষার্থীরা, ঠিক এভাবে আমরা 1.1 এই কাজটি আমরা সম্পন্ন করলাম। এখানে আমাদেরকে একটি অ্যাক্টিভিটি দেওয়া ছিল, যেখানে মূলত আমরা রায়ান এবং ইরহানের মধ্যে কনভারসেশন দেখতে পেলাম। তারা কি নিয়ে কথাবার্তা বলছে, সে কথাবার্তাগুলো আমরা এখান থেকে বাংলায় অর্থ সহ জেনে নিলাম। এর পরবর্তী ক্লাসে এই ডায়লগ থেকেই আমাদেরকে অ্যাক্টিভিটি দেওয়া হবে। দেখো 2 নম্বরে এখানে আমাদেরকে একটি ছক দেওয়া হয়েছে। এই ছকটি এর পরবর্তী ক্লাসে আমরা পূরণ করব বা সমাধান করার চেষ্টা করব। তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের এই ক্লাসে আমি তোমাদের ইউনিট 3 থেকে 2.1 এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। 2.1-এ আমাদেরকে এখানে একটি ছক দেওয়া হয়েছে। এই ছকটি আমাদেরকে পূরণ করতে হবে। তো ছকটি পূরণ করার পূর্বে আমরা এখানে নির্দেশনায় কি বলা হয়েছে চলো আমরা সেটা দেখে নিচ্ছি। এখানে বলা হয়েছে, ইচ অফ দ্য ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং টেবিল হ্যাজ ইটস অপোজিট ওয়ার্ড। ফাইন্ড দ্য ওয়ার্ড and the opposite in the pairs. Now write them in column A and column B. দেখো এখানে এই যে মূলত দুটি ছক রয়েছে। প্রথম এই একটি ছক এবং এখানে আরেকটি ছক। প্রথম এই ছকটিতে এখানে আমরা বেশ কিছু ওয়ার্ড বা শব্দ দেখতে পাচ্ছি। এই শব্দগুলোর মধ্যে বিপরীত শব্দ রয়েছে, অর্থাৎ একটি শব্দ রয়েছে এবং ওই শব্দটির বিপরীত শব্দ কি সেটিও কিন্তু এখানে রয়েছে, তবে সেটি এলোমেলোভাবে সাজানো রয়েছে। আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই শব্দগুলোকে বেছে এনে আমাদের বাম পাশে কলাম এতে লিখতে হবে
এবং সেই শব্দের বিপরীত শব্দ কোনটি হবে সেটি মূলত ডান পাশের এই কলাম বিতে লিখতে হবে। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে বলা হয়েছে অপোজিট ওয়ার্ড। অপোজিট ওয়ার্ড, অপোজিট ওয়ার্ড মানে হচ্ছে বিপরীত শব্দ। আমরা বাংলায় যেমন বিপরীত শব্দ শিখেছি, রাতের বিপরীত দিন, ভালোর বিপরীত খারাপ, সাদার বিপরীত কালো, তো এরকম বিপরীত শব্দ ইংরেজিতেও কিন্তু আছে। যেমন দেখো এখানে এক্সাম্পল বা উদাহরণ হিসেবে বলা হয়েছে কলাম এতে স্ট্রং। এই স্ট্রং শব্দটা নেওয়া হয়েছে এখান থেকে। দেখো এই যে স্ট্রং, এই স্ট্রং, স্ট্রং মানে শক্তিশালী। আর দেখো কলাম বিতে তার বিপরীত শব্দ হিসেবে বলা হয়েছে উইক, WEAK, উইক। উইক মানে দেখো, উইক মানে দুর্বল, শক্তিশালী, তাহলে তার বিপরীত হয়ে গেল দুর্বল। তাহলে এই উইক শব্দটাও কিন্তু এখানে রয়েছে, এই যে দেখো এই হচ্ছে উইক। তো এইভাবেই প্রতিটি শব্দ এবং তার বিপরীত কী হবে তাও কিন্তু এখানে রয়েছে, আমাদেরকে খুঁজে খুঁজে এনে সামনাসামনি লিখতে হবে। তাহলে চলো দেখে দিচ্ছি যে কিভাবে আমরা এই কাজটি করব। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম ক্লাস 5-এর ইংলিশ ফর টুডে চ্যাপ্টার ওয়াইজ সলিউশন। আমাদের ইউনিট 3 এর নাম হচ্ছে বিকুইট প্লেস। তো আমরা এখানে আগে দেখে নিচ্ছি যে কি কি ওয়ার্ড রয়েছে এবং সেগুলোর অর্থ আগে আমরা জানব। দেখো ডার্ক, ডার্ক শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। তোমরা খাতায় এই শব্দগুলোর বাংলা অর্থ নোট করে রাখো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ডার্ক মানে অন্ধকার, উইক দুর্বল, নিয়ার কাছে, ক্লিন পরিষ্কার, ফার দূরে, ওয়ার্ম উষ্ণ বা হালকা গরম, ডার্টি নোংরা, কুইট নীরব, লাউড জোরে, কোল্ড ঠান্ডা, স্ট্রং শক্তিশালী, লাইট আলো। তাহলে আমরা এখান থেকে শব্দগুলো দেখলাম, এবার আমরা এখানে কলামে এগুলো লিখব। স্ট্রং এর বিপরীত হবে উইক মানে দুর্বল, ক্লিন, ক্লিন মানে পরিষ্কার, আর তার বিপরীত শব্দ হবে ডার্টি, ডার্টি মানে নোংরা। নিয়ার, নিয়ার হচ্ছে কাছে, নিয়ার শব্দের অর্থ কাছে, আর এর বিপরীত শব্দ বা অপোজিট ওয়ার্ড হবে ফার মানে দূরে। ডার্ক, ডার্ক মানে অন্ধকার, আর লাইট মানে আলো। দেখো ওয়ার্ম, ওয়ার্ম হচ্ছে উষ্ণ বা গরম, কোল্ড মানে ঠান্ডা, লাউড, লাউড মানে জোরে, কুইট মানে আস্তে বা নীরবে বা ধীরে। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখান থেকে এই যে শব্দগুলো বেছে এনে বাম পাশের কলামে লিখলাম এবং ডান পাশের কলাম বিতে আমরা সেই শব্দগুলোর অপোজিট ওয়ার্ড, অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ কি হবে সেটিও আমরা এখানে লিখে দিলাম। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে অ্যাক্টিভিটি রয়েছে 2.2, এই অ্যাক্টিভিটিতে চলে যাব এবং এখানে আমাদেরকে ঠিক কী করতে বলা হয়েছে তা আমরা এর পরবর্তী ক্লাসে বোঝার চেষ্টা করব। তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইউনিট 3 থেকে 2.2 অ্যাক্টিভিটি নিয়ে। 2.2 এর এই অ্যাক্টিভিটি আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব। দেখো এখানে বলা হয়েছে মেক সেন্টেন্সেস ইউজিং দ্য অ্যান্টোনিমস অর অপোজিট মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। এখানে তোমাকে কিছু সেন্টেন্স দেওয়া হয়েছে, ABCDE 5টি বাক্য এখানে দেওয়া হয়েছে। এই বাক্যগুলোকে আমাদেরকে কি করতে হবে, এখানে দেখো কিছু শব্দের আন্ডারলাইন করে দেওয়া হয়েছে। এই শব্দগুলোর যে আন্ডারলাইন করে দেওয়া হয়েছে এই শব্দগুলোকে আমাদের অপোজিট মিনিং করতে হবে। অপোজিট মিনিং যেখানে বলা হয়েছে অ্যান্টোনিম, অ্যান্টোনিম শব্দের অর্থ হচ্ছে বিপরীত শব্দ বা ভিন্ন অর্থ। অপোজিট মিনিং একেবারে উল্টো অর্থ বা বিপরীত শব্দ যেটিকে আমরা বলি। তো আমরা দেখো এখানে বলা হয়েছে দিস ওয়াটার ইজ কোল্ড, এই পানিটা ঠান্ডা। তাহলে আমরা যদি এই কোল্ডের নিচে দেখো এখানে আন্ডারলাইন করে দেওয়া হয়েছে, তো এই কোল্ড শব্দটাকে যদি আমরা বিপরীত করে ফেলি তাহলে ঠান্ডার জায়গা কি হয়ে যাবে, গরম হয়ে যাবে, ওয়ার্ম হয়ে যাবে। তাহলে কিন্তু পুরো বাক্যটার অর্থই পরিবর্তন হয়ে গেল। যেমন দেখো এখানে বলা হয়েছে, তো সেটি কিন্তু এখানে এক্সাম্পল হিসেবে লেখা রয়েছে দিস ওয়াটার ইজ ওয়ার্ম, এই পানিটা গরম। তাহলে এখানে লেখা ছিল পানিটা ঠান্ডা আর এখানে লেখা হলো পানিটা গরম।
তো এভাবেই মূলত আমরা একটা ওয়ার্ডকে চেঞ্জ করার মধ্য দিয়ে পুরো বাক্যের যে মিনিং বা অর্থ সেটাকেই আমরা বদলে দেব। তো চলো আমরা দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই কাজটি করতে পারি। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম ক্লাস 5 এর ইংলিশ ফর টুডে চ্যাপ্টার ওয়াইজ সলিউশন। আমাদের ইউনিট 3 এর নাম হচ্ছে বি কুইট প্লিজ। তো দেখো, ছকের প্রথম যে বাক্যটি সেটি তো আমরা আমাদের মূল বই থেকেই শিখেছিলাম, যেখানে কোল্ডের বিপরীতে আমরা লিখেছিলাম ওয়ার্ম। তখন আমাদের পুরো সেন্টেন্সটি এমন হয়ে গিয়েছিল যে দিস ওয়াটার ইজ কোল্ড, এই পানি ঠান্ডা। আর বিপরীত করার পর সেন্টেন্সের অর্থ দাঁড়ালো দিস ওয়াটার ইজ ওয়ার্ম, এই পানি গরম। পরবর্তী যে সেন্টেন্সগুলো সেগুলো আমরা ঠিক একই রকম করব। বলা হয়েছে বি নম্বরে দ্য বয় ইজ হেলদি, ছেলেটি স্বাস্থ্যবান। তাহলে হেলদি এই শব্দটিকে আমাদের চেঞ্জ করে এর বিপরীত অর্থ লিখতে হবে। হেলদি মানে যদি স্বাস্থ্যবান হয়, তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে ছেলেটি দুর্বল। তাহলে দেখো আমরা লিখলাম দ্য বয় ইজ সিক, সিক মানে হচ্ছে দুর্বল, ছেলেটি দুর্বল। সি এ বলা হয়েছে স্টপ রাইটিং প্লিজ, দয়া করে লেখা থামাও। তাহলে এখানে লেখা থামাতে বলেছে এবং স্টপ এই শব্দটির নিচে দাগ দেওয়া হয়েছে। তাহলে এই দাগ দেওয়া শব্দটিকে আমরা চেঞ্জ করে দেব। স্টপের পরিবর্তে আমরা লিখব স্টার্ট, স্টার্ট রাইটিং প্লিজ, দয়া করে লেখা শুরু করো। ডি এ বলা হয়েছে রায়ান ইজ হ্যাপি টুডে, রায়ান আজকে খুশি। তাহলে আমাদেরকে হ্যাপি এই শব্দটা চেঞ্জ করে ফেলতে বলা হয়েছে। তাহলে আমরা লিখব রায়ান ইজ স্যাড টুডে, রায়ান আজকে অখুশি। দেখো স্যাড মানে হচ্ছে অখুশি। এরপর ইয়ে বলা হয়েছে হি রাইটস কুইকলি, হি রাইটস কুইকলি, কুইকলি মানে হচ্ছে দ্রুত, সে দ্রুত লেখে। কুইকলি শব্দটাকে চেঞ্জ করে আমরা লিখব হি রাইটস স্লোলি, সে ধীরে লেখে। স্লোলি শব্দের অর্থ ধীরে লেখা। তাহলে শিক্ষার্থীরা, এ থেকে ই পর্যন্ত মোট 5টি সেন্টেন্স ছিল। সেই 5টি সেন্টেন্সের বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দের নিচে দাগ দেওয়া ছিল। ওই শব্দগুলোকে আমরা অ্যান্টোনিম করলাম বা অপোজিট মিনিং তৈরি করে পুরো সেন্টেন্সের অর্থ আমরা বদলে দিলাম। শিক্ষার্থীরা, ঠিক এভাবেই আমরা মূলত এই কাজটি করলাম। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে 3.1 নিয়ে আলোচনা করব, যেখানে ল্যাঙ্গুয়েজ ফোকাসে ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে আমরা জানব। শিক্ষার্থীরা, ল্যাঙ্গুয়েজ ফোকাস এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, তাই এর পরবর্তী ক্লাসটি দেখার অনুরোধ থাকবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 3 থেকে অ্যাক্টিভিটি 3.1 নিয়ে। অ্যাক্টিভিটি 3.1 নিয়ে এই 3.1-এ আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাস সম্পর্কে জানব, যেখানে আমাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে একটি নোট দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা, তোমরা জানো প্রতিটি ইউনিটেই কিন্তু ল্যাঙ্গুয়েজ ফোকাস নামে একটি অংশ থাকে, যেখানে আমরা গ্রামারের বিভিন্ন আইটেম সম্পর্কে জানতে পারি। এবং ল্যাঙ্গুয়েজ ফোকাস এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তো 3.1-এ আমরা ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে জানব। সেন্টেন্স মূলত 5 প্রকার, যার মধ্যে একটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো এই ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, কেন ব্যবহার করা হয়, আমরা এক্সাম্পল সহ এখানে বোঝার চেষ্টা করব। বলা হয়েছে রিড দ্য ফলোইং সেন্টেন্সেস ইউজড ইন দ্য টেক্সট। এখানে নিচে আমাদেরকে কিছু বাক্য দেওয়া রয়েছে। এই বাক্যগুলো প্রথমে আমরা পড়ি, চলো। বলা হয়েছে স্পিক ইন এ লো ভয়েস, আস্তে কথা বলো বা নিচু কণ্ঠস্বরে কথা বলো। বিয়ে বলা হয়েছে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও। সিয়ে বলা হয়েছে ডোন্ট বি নয়েজি, ডোন্ট বি নয়েজি, বিশৃঙ্খলা করো না বা গন্ডগোল করো না। বি কুইট প্লিজ, দয়া করে নীরব থাকো বা শান্ত থাকো। লেটস প্লে ক্যারম, চলো ক্যারম খেলি। তো এই যে 5টি সেন্টেন্স আমরা এখানে পড়লাম, এই সেন্টেন্সটি দিয়ে মূলত এই সেন্টেন্সগুলো দিয়ে মূলত কি বোঝানো হয়েছে বলো তো? দেখো, তার উত্তর আমরা এখানে পাবো। বলা হয়েছে দিস সেন্টেন্সেস টেল সামওয়ান টু ডু সামথিং, এই প্রতিটি বাক্যই কাউকে কিছু করতে বলছে, কিছু একটা করতে বলছে। দিস আর ইম্পারেটিভ সেন্টেন্স, এগুলোই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো শিক্ষার্থীরা, প্রথম বাক্যে বলা হয়েছে স্পিক ইন এ লো ভয়েস, আস্তে কথা বলো। তাহলে আমি তোমাকে বলছি যে আস্তে কথা বলো, আমি তোমাকে কিছু একটা করতে বলছি।
বি বলা হয়েছে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও। আমি তোমাকে আদেশ করছি, আমি তোমাকে বলছি যে আমাকে এক গ্লাস পানি দাও, তো আমি তোমাকে কিছু করতে বলছি। তাহলে এটাই মূলত ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ যেই বাক্যের মাধ্যমে কাউকে কোনো কিছু করতে বলা হয় সেগুলোকেই আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। আরও সহজভাবে বলতে গেলে দেখো এখানে এক্সাম্পলে এখানে সংজ্ঞায় লেখা রয়েছে অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স গিভস এ কমান্ড, ইনস্ট্রাকশন অর এক্সপ্রেস রিকোয়েস্ট। বলা হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সে মূলত কমান্ড দেওয়া হয়, কমান্ড মানে আদেশ দেওয়া হয়। ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন শব্দের অর্থ নির্দেশনা, নির্দেশনা দেওয়া হয়। অ্যান্ড এক্সপ্রেস রিকোয়েস্ট, এবং অনুরোধ জানানো হয়। তাহলে শিক্ষার্থীরা আমরা জানলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্য দিয়ে মূলত কাউকে আদেশ করা হয়, নির্দেশ করা হয়, নির্দেশনা দেওয়া হয়, অনুরোধ জানানো হয়। ইট ইউজুয়ালি স্টার্ট উইথ ভার্ব, এ ধরনের সেন্টেন্সগুলো সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়। তো দেখো এখানে এক্সাম্পল হিসেবে বা উদাহরণ হিসেবে কিছু বাক্য এখানে দেওয়া রয়েছে। যেমন বলা হয়েছে বি কাইন্ড, বি কাইন্ড মানে হচ্ছে দয়ালু হও। ডোন্ট টাচ দ্যাট, এটাকে স্পর্শ করো না। লিসেন কেয়ারফুলি, মনোযোগ সহকারে শোনো বা সতর্কতার সাথে শোনো। ডোন্ট মেক এ নয়েজ, হট্টগোল করো না বা গন্ডগোল করো না। ওপেন ইউর বুক, তোমার বই খোলো। লেট মি রিসাইট দ্য পোয়েম, আমাকে কবিতাটি রিসাইট করতে দাও বা আবৃত্তি করতে দাও। ওয়াশ ইউর হ্যান্ডস, তোমার হাত ধৌত করো। লেট হার এক্সপ্লেইন দ্য টপিক, তাকে এই টপিকটি বা বিষয়টি এক্সপ্লেইন করতে দাও বা ব্যাখ্যা করতে দাও। প্লিজ কিপ সাইলেন্ট, দয়া করে নীরবতা বজায় রাখো। লেট আস প্লে টুগেদার, চলো আমরা একত্রে খেলি। তাহলে এই যে এক্সাম্পলগুলো আমরা এখানে পড়লাম, প্রতিটি এক্সাম্পল বা প্রতিটি উদাহরণ দিয়েই মূলত কাউকে কিছু না কিছু করতে বলা হচ্ছে। তো এই যে কাউকে কিছু না কিছু করতে বলা হচ্ছে এগুলোই হচ্ছে মূলত ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন দেখো এখানে বলা হয়েছে বি কাইন্ড, বি কাইন্ড মানে কি দয়ালু হও। তাহলে এখানে কি বোঝানো হয়েছে? কাউকে উপদেশ দেওয়া বোঝানো হয়েছে। এরপর দেখো বলা হয়েছে ডোন্ট টাচ দ্যাট, এটাকে স্পর্শ করবে না। তাহলে এখানে কিন্তু আদেশ করা বোঝানো হয়েছে। লিসেন কেয়ারফুলি, মনোযোগ সহকারে শোনো বা সতর্কতার সাথে শোনো, এটাও কিন্তু আদেশ। ডোন্ট মেক এ নয়েজ, হট্টগোল করো না, এটাও আদেশ। তাহলে এগুলো কিন্তু এক একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে এবং সেগুলোর উদাহরণ এখান থেকে জানলাম। তো তোমাদের মূল বইয়ে মূলত এতটুকুই লেখা ছিল। তো এখান থেকে তোমরা যদি ক্লিয়ার না হও তাহলে আমি তোমাদের জন্য আরও একটু সহজভাবে একটি কুইক নোট লিখে রেখেছি, যেখানে বাংলায় আমি তোমাদেরকে এটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো এখানে আমি কিন্তু বাংলায় অর্থ সহ লিখে দিয়েছি। তোমরা এটি দেখলে বুঝতে পারবে যে ইম্পারেটিভ সেন্টেন্স আসলে ঠিক কি। দেখো ইম্পারেটিভ সেন্টেন্স হলো এমন বাক্য যা কাউকে কিছু করতে বলা, নির্দেশ দেওয়া, অনুরোধ করা অথবা পরামর্শ দেওয়াকে বোঝায়। তাহলে শিক্ষার্থীরা আমরা জানলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। তোমরা খাতায় নোট করে রাখো ইম্পারেটিভ সেন্টেন্সের উদ্দেশ্য কি, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কেন ব্যবহার করি বলো তো। দেখো কাউকে আদেশ দেওয়ার জন্য, কাউকে নির্দেশ দেওয়ার জন্য, কাউকে অনুরোধ করার জন্য, কাউকে পরামর্শ দেওয়ার জন্য, এই ধরনের সিচুয়েশনে বা পরিস্থিতিতে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করতে পারি। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের মাধ্যমে আমরা কাউকে কাজ করাই বা করতে বলি। ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত একটি ভার্ব বা ক্রিয়া দিয়ে শুরু হয়। যেমন সিট ডাউন, ওপেন দ্য ডোর, প্লিজ লিসেন। এখানে বাক্যের শুরুতেই ক্রিয়া রয়েছে এবং বাক্যের সাবজেক্ট ইউ লুকানো থাকে। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে এবং সেটি আমরা কেন ব্যবহার করি। এবার আমরা কিছু ইম্পারেটিভ সেন্টেন্সের ধরন সম্পর্কে আলোচনা করব। আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে একটা পিকচার দিয়ে দিয়েছি। এই পিকচারটি দেখলে তোমরা বুঝতে পারবে যে ইম্পারেটিভ সেন্টেন্স মূলত আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি। যেমন দেখো কেউ রিকোয়েস্ট জানাচ্ছে বা অনুরোধ জানাচ্ছে, কেউ অর্ডার বা আদেশ জানাচ্ছে, কেউ অ্যাডভাইস বা উপদেশ দিচ্ছে, কেউ সতর্কতা জানাচ্ছে, কেউ ইনস্ট্রাকশনস বা নির্দেশনা জানাচ্ছে। তো এই সকল ক্ষেত্রে আমরা মূলত ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করতে পারি। আমি এখানে ডিটেলস লিখে রেখেছি।
কমান্ড, দেখো আদেশ জানাতে, কাউকে কিছু করতে জোর নির্দেশ দেওয়ার জন্য আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করি। যেমন বলা হয়েছে বি কুইট, চুপ থাকো। তো আমি কাউকে বলছি যে চুপ থাকো, তো চুপ থাকো এটা কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আবার বলছি ক্লোজ দ্য উইন্ডো, জানালাটি বন্ধ করো, এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা যদি কারো কাছে কিছু চাই বা অনুরোধ জানাই, তাহলে আমরা প্লিজ শব্দটি ব্যবহার করে একটি ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। কিভাবে সেটি? দেখো, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও। আবার হেল্প মি প্লিজ, দয়া করে আমাকে সাহায্য করো। এগুলো হচ্ছে প্রতিটি ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো, অ্যাডভাইস বা পরামর্শ, আমরা কারো ভালোর জন্য কোনো যদি পরামর্শ দিয়ে থাকি তাহলে সেটিও হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন বি কেয়ারফুল, সাবধানে থেকো, ইট হেলদি ফুড, স্বাস্থ্যকর খাবার খাও। তাহলে এগুলো কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের ব্যবহার। দেখো, সাজেশন বা প্রস্তাব জানানোর জন্য আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করি, এবং সেক্ষেত্রে আমরা লেটস অথবা লেটাস এই শব্দগুলো ব্যবহার করি। যেমন দেখো, এখানে বলা হয়েছে লেটস প্লে টুগেদার, চলো আমরা একত্রে খেলি। লেটস মি এক্সপ্লেন, লেট মি এক্সপ্লেন, আমাকে ব্যাখ্যা করতে দাও। তাহলে আমরা কিন্তু এভাবে ইম্পারেটিভ সেন্টেন্স লিখতে পারি বা ব্যবহার করতে পারি। আমরা দেখলাম যে কোন কোন ক্ষেত্রে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করি। এবার আমরা দেখব যে ইম্পারেটিভ সেন্টেন্সের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, মানে একটি ইম্পারেটিভ সেন্টেন্সে কি কি বৈশিষ্ট্য থাকে। দেখো, সাধারণত ক্রিয়া বা ভার্ব দিয়ে শুরু হয়। সাবজেক্ট সাধারণত ইউ, কিন্তু বাক্যে লেখা থাকে না। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে মূলত আমরা কি করি? কাউকে আমরা কোনো কিছু করতে নির্দেশ দেই বা অনুরোধ জানাই বা পরামর্শ করি। তো কাউকে কোনো কিছু করতে বলি, সেটাই হচ্ছে মূলত ইম্পারেটিভ সেন্টেন্স। কিন্তু দেখো, আমি তাকে কিছু করতে বলছি, তাহলে সে কে? সে হচ্ছে ইউ, মানে তুমি। তুমি এখানে এই বাক্যের সাবজেক্ট হিসেবে থাকলেও সেটি কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে উল্লেখ থাকে না, তোমরা এটি মনে রাখবে। বাক্যের শেষে ফুল স্টপ, কখনো কখনো বিস্ময়বোধক চিহ্ন থাকে। কমান্ড, রিকোয়েস্ট, অ্যাডভাইস, সাজেশন সবই ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখলাম। আমরা এখান থেকে এই এক্সাম্পলগুলো দেখে নিতে পারি, যেগুলো আমরা উপরেও দেখেছি। যেমন দেখো, স্পিক ইন এ লো ভয়েস, আস্তে কথা বলো। ডোন্ট বি নয়েজি, শব্দ করো না। ওপেন ইউর বুক, তোমার বই খুলো। ওয়াশ ইউর হ্যান্ডস, তোমার হাত ধুয়ে নাও। লেটস প্লে ক্যারম, চলো ক্যারম খেলি। তাহলে শিক্ষার্থীরা, তোমরা এখান থেকে দেখলে যে ইম্পারেটিভ সেন্টেন্স কি, তার বৈশিষ্ট্য কি। তোমাদের এখানে আমি একটি তোমাদের জন্য কুইক নোট লিখে রেখেছি, এবং এটি আমি আশা করছি তোমাদের জন্য সহায়ক হয়েছে। এটি কিন্তু তোমাদের মূল বইয়ের অংশ নয়, এটি আমি এক্সট্রা লিখে রেখেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তোমাদের মূল বইয়ে লেখা ছিল ঠিক এরকম, যেটা আমরা দেখতে পাচ্ছি। দেখো, এই যে হচ্ছে আমাদের মূল বইয়ের চিত্র। আশা করছি ল্যাঙ্গুয়েজ ফোকাস থেকে ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা বুঝতে পেরেছ। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব পরবর্তী অ্যাক্টিভিটিতে, ইউনিট 3 এর 4.1-এ। সেখানে আমরা এই যে অ্যাক্টিভিটি রয়েছে, এই অ্যাক্টিভিটি সম্পন্ন করার চেষ্টা করব। তাই শিক্ষার্থীরা, কোর্সটিকার পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। ইউনিট 3 এর 4.1 অ্যাক্টিভিটি নিয়ে আজকে আলোচনা করব, যেখানে আমাদেরকে বলা হয়েছে রাইট ইম্পারেটিভ সেন্টেন্স ফর ইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ। শিক্ষার্থীরা, এখানে আমাদেরকে 5টি স্টেটমেন্ট দেওয়া হয়েছে, এ, বি, সি, ডি, ই। 5টি স্টেটমেন্ট বলতে 5টি সেন্টেন্স এখানে দেওয়া হয়েছে। এই সেন্টেন্সগুলো আমরা পড়ে এই সেন্টেন্সগুলোর বিপরীতে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স লিখব। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যেই সেন্টেন্স দিয়ে সাধারণত কাউকে আদেশ, নির্দেশ, অনুরোধ বা প্রস্তাব জানানো হয়। মূল কথা হচ্ছে কাউকে কোনো কিছু করতে বলা হয়, এমন বাক্যকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এর আগের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম ল্যাঙ্গুয়েজ ফোকাসের এই অংশটি, যেখানে 3.1-এ আমরা জেনেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো, এখানে এক্সাম্পলগুলো এবং কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স কাজ করে তাও কিন্তু আমি তোমাদেরকে বাংলায় অর্থ সহ বুঝিয়ে দিয়েছিলাম। সুতরাং তোমরা এখনো যারা এই ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে ক্লাসটি করোনি, কোর্সটিকা থেকে সেই ক্লাসটি অবশ্যই দেখে নেবে।
এর জন্য দেখে নেবে, কারণ 4.1 এই অ্যাক্টিভিটি সম্পন্ন করতে অবশ্যই তোমাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্স কি সেটি খুব ভালোভাবে জানতে হবে। তোমরা যদি সেটি না জানো তাহলে কিন্তু এই কাজটি তোমরা খুব ভালোভাবে করতে পারবে না বা বুঝতে পারবে না। তো চলো আমরা দেখে নিচ্ছি 4.1 এর এই যে শূন্যস্থানগুলো আমরা কিভাবে পূরণ করতে পারি এবং এখানে আমরা কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স লিখতে পারি। শিক্ষার্থীরা দেখো, আমাদের ইউনিট 3 এর নাম হচ্ছে বি কুইট প্লিজ। আমরা আলোচনা করছিলাম ক্লাস 5 এর ইংলিশ ফর টুডে চ্যাপ্টার ওয়াইজ সলিউশন। তো দেখো, প্রথম যে বাক্য বা প্রথম যে স্টেটমেন্ট সেখানে বলা হয়েছিল ইউর ফ্রেন্ড ইজ মেকিং এ নয়েজ while you are doing your homework। দেখো, তুমি যখন তোমার হোমওয়ার্ক করছো তখন তোমার বন্ধু নয়েজ করছে বা গন্ডগোল করছে, হইচই করছে। তো ওই অবস্থায় তুমি তাকে কি বলতে পারো? ওই অবস্থায় তুমি তাকে বলতে পারো বি কোয়াইট প্লিজ, শান্ত থাকো দয়া করে। তুমি তাকে বলতে পারো দয়া করে শান্ত থাকো বা হইচই করো না। তাহলে এটা কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো, বিয়ে বলা হয়েছে ইউ আর আস্কিং ইউর ক্লাসমেট টু হেল্প ক্যারি ইউর ব্যাগ। তুমি চাচ্ছ তোমার যে ক্লাসমেট রয়েছে বা তোমার যে সহপাঠী রয়েছে সে তোমাকে তোমার ব্যাগটি বহন করতে সাহায্য করবে। মনে করো তুমি তোমার ব্যাগটি বহন করছো এবং একটা পর্যায়ে তোমার খুব কষ্ট হচ্ছে, তুমি চাচ্ছ তোমার ব্যাগটা যেন তোমার সহপাঠী একটু বহন করে তোমাকে একটু সাহায্য করে। তো এমন অবস্থায় তুমি তাকে কি বলতে পারো? তুমি তাকে বলতে পারো প্লিজ হেল্প মি ক্যারি মাই ব্যাগ, দয়া করে আমার ব্যাগটি বহন করতে সাহায্য করো। তাহলে এই যে তুমি তাকে সাহায্য চাইলে, তো এই যে তুমি তাকে অনুরোধ জানালে, এই অনুরোধ কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স। সিএ বলা হয়েছে ইউ ওয়ান্ট সামওয়ান টু ক্লিন দ্য বোর্ড। তুমি চাইছো কাউকে যে সে বোর্ডটা পরিষ্কার করুক। এমতো অবস্থায় তুমি তাকে অনুরোধ করতে পারো যে ক্লিন দ্য বোর্ড প্লিজ, ক্লিন দ্য বোর্ড প্লিজ, দয়া করে বোর্ডটি পরিষ্কার করো। তাহলে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ডিএ বলা হয়েছে ইউ ওয়ান্ট টু প্লে ক্রিকেট উইথ ইউর ফ্রেন্ড। তুমি চাচ্ছ তোমার বন্ধুর সাথে ক্রিকেট খেলতে। তো এমন অবস্থায় তুমি তোমার বন্ধুকে কি বলতে পারো? লেটস প্লে ক্রিকেট টুগেদার, চলো একসাথে ক্রিকেট খেলি। তাহলে তুমি তাকে কি করলে? আহ্বান জানালে বা তুমি তাকে প্রস্তাব করলে, কোনো কিছুর জন্য প্রস্তাব করলে। এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো, এরপর ইয়ে বলা হয়েছে ইউ ওয়ান্ট ইউর ব্রাদার নট টু গো আউট ইন দ্য রেইন। তুমি চাচ্ছ তোমার ভাই যেন বৃষ্টির মধ্যে বাইরে না যায়। তো এক্ষেত্রে তুমি কি করতে পারো? তুমি তোমার ভাইকে বলতে পারো ডোন্ট গো আউট ইন দ্য রেইন, বৃষ্টিতে বাইরে যেও না। তাহলে তুমি এখানে কি করলে? তুমি তাকে এখানে নির্দেশ করলে যে বৃষ্টিতে বাইরে কিন্তু যাওয়া যাবে না, তুমি তাকে একটা নির্দেশনা দিলে। তাহলে এই নির্দেশ দেওয়া, আদেশ দেওয়া, এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা এখান থেকে 4.1 এর 5টি স্টেটমেন্ট সম্পর্কে জানলাম এবং ওই 5টি স্টেটমেন্টে আমরা কি ধরনের বাক্য ইউজ করতে পারি তার এক্সাম্পল আমরা এখান থেকে জানলাম। শিক্ষার্থীরা, তোমরা ঠিক এভাবে প্র্যাকটিস করবে, আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা, 4.1 এই যে অ্যাক্টিভিটি আমরা করলাম এর মধ্য দিয়ে আমাদের ইউনিট 3 শেষ হয়ে গেল। এর পরবর্তী ক্লাসে আমরা ইউনিট 4 এ চলে যাব, যার নাম হচ্ছে মাই হোম ডিস্ট্রিক্ট। তো এই ইউনিট 4 এ আমরা বেশ কিছু চমৎকার অ্যাক্টিভিটি পাবো বা কাজ পাবো। সেই কাজগুলো কিভাবে তোমরা সমাধান করবে তা কিন্তু আমি তোমাদেরকে বাংলায় অর্থ সহ বুঝিয়ে দেব। তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।